লুৎফি রহমান। Human and humanity. Crime and criminal. Judgment and justice. Law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় ডিসেবিলিটি অ্যাক্ট অর্থাৎ প্রতিবন্ধকতা আইন। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন যে ডিসেবিলিটি অ্যাক্ট বা প্রতিবন্ধকতা আইন রিলেটেড বা মানে যেটা ডিসেবল পার্সনদের জন্য আমাদের দেশে কি কি রেলেভেন্ট লস রয়েছে। আমাদের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে আমাদের সবচেয়ে লেটেস্ট একটা পাস হয়েছে, সেটা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চয়তার জন্য ডিসেবিলিটি অ্যাক্ট 2013টা আমাদের পার্লামেন্ট থেকে পাস হয়ে এসেছে। তার আগে ছিল ডিসেবিলিটি ওয়েলফেয়ার অ্যাক্ট ইন 2001। বাট সবচেয়ে মেজর যেটা, সেটা আন্ডার দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ সিটিজেন বলতে আমাদের সব নাগরিকদেরকেই বোঝায়। সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিও একটা সিটিজেনের ডেফিনেশনের আন্ডারে পড়ে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। সো কনস্টিটিউশন হিসেবে আমরা সবাই সমান অধিকার, ইকুয়াল রাইট টু হ্যাভ আ লাইক ফ্রিডম অফ এক্সপ্রেশন, রাইট টু হ্যাভ আ লাইক রাইট টু মানে হ্যাভ আ ফেয়ার proper life, then আপনার to have education, job, everything. So এগুলো সবকিছুই সবার জন্যই হতে হবে কনস্টিটিউশন রয়েছে, মানে একটা নরমাল মানুষের মতনই আপনি বলছেন। তো আপনি বলছেন যে যেহেতু মানে একটা কনস্টিটিউশনে ডিসেবলড পারসনকে একটা প্রপার পারসনের মতোই ট্রিট করা হচ্ছে, জি, এবং আপনি বলছেন এর রিলেটেড লস ফর্মুলেটেড হয়েছে প্রথম 2001 একটা ওয়েলফেয়ার অ্যাক্ট ছিল, সেটাও অনেকটা 2013এও সেটাই কভার হয়েছে, বাট আর একটু স্ট্রং করে এটাকে করা হয়েছে। যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা অ্যাজ এ লয়ার আমি যেটা বুঝি, যে যেহেতু কনস্টিটিউশনটা হয়তো এত বিশদ ভাবে লেখা, সেটা মানুষের পক্ষে মানে বুঝাটা অনেকটা সাধারণ মানুষের পক্ষে বুঝাটা কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের আইনকে আরো একটু মানে সুরক্ষিত করার জন্য আমাদের বর্তমান সরকার এই স্টেপটা নিয়ে এই আইনটা পাশের একটা উদ্যোগ নিয়েছিলেন। আচ্ছা, অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, সো সেক্ষেত্রে সবাইকে একত্র করে ওনাদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো সবকিছুই এনশিওর করেছে। সেগুলো মানে যদি কোনো ব্রিচ হয় সেক্ষেত্রে কি কি ব্যবস্থা ওনারা নিতে পারেন সবকিছু কভার করে বলা আছে, যার জন্য যাতে কোনো রকমের কনফিউশন না থাকে এবং মানুষ যাতে তাদের যারা প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন ভাই ও বোনেরা, তারা যাতে তাদের মানে নিজের রাইটটা নিয়ে এগিয়ে যেতে পারে। রাইট। তো এটা আপনি বলছেন যে দিস ইজ লাইক আ 2013 যে অ্যাক্টটা হয়েছে, যেটা পার্লামেন্টে পাস হয়েছে, ইটস লাইক আ প্রপার অ্যাক্ট, যেটা আপনার ডিসেবল বা প্রতিবন্ধী মানুষদের জন্য যে রাইটস এন্ড ফ্যাসিলিটিস আছে সেগুলো সবকিছু একদম অ্যাক্টের মধ্যেই সব সেট করা আছে। রাইট। আচ্ছা, মানে আপনার কি মনে হয় এই আইনটা ফর্মুলেট হতে আসলে 2013 এত দূর পর্যন্ত পৌঁছালো কেন? আমি পুরুষ নারী আমাদের দেশের সকল নাগরিককে বুঝাবো। এখানে কিন্তু নাগরিকের সংজ্ঞার আন্ডারে আমরা সবাই পড়ি। তো সেইভাবে দেখলে কিন্তু আমাদের রাইটটা 1971 এর পর থেকেই আছে, বা সর্বকালে সর্বযুগেই ছিল। কিন্তু যেহেতু মানুষের ল্যাক অফ অ্যাওয়ারনেস বা একটু ইগনোরেন্স বা আন্ডারস্ট্যান্ডিং এর কিছুটা সমস্যাজনিত কারণে এটা 2001-এ একটা ওয়েলফেয়ার অ্যাক্ট হলো। এর মাধ্যমে বিসাইড দ্যাট আরো কিছু কিছু আইন আমাদের আছে যেগুলা ওনাদের, যেমন বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট আছে 1952 এর, সেক্ষেত্রেও কিন্তু ওই যে প্রতিবন্ধী ব্যক্তিদের কথা উল্লেখ আছে। তো সবখানেই ছড়ানো ছিটানো এই অ্যাক্টটা করে সবগুলাকে অ্যাকুমুলেট করা হয়েছে, যাতে করে আপনি এক জায়গাতেই সবকিছু পান। সেটাকে আরো বিস্তারিত করেছে 2015 এর নীতিমালা, প্রতিবন্ধী আইনের নীতিমালা হয়েছে 2015-এ, যেখানে ওই আইনটাকে আরো বিস্তারিত করা হয়েছে, যে 2013 এর অ্যাক্টটা। জি, আচ্ছা। তো which is a very good development আমি মনে করি। very good development, yes. একটা অ্যাক্টের মধ্যে সব স্পেশালিটি গুলোকে এবং সব রুলস এন্ড রেগুলেশন গুলোকে একটা আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, রাইট? জি। তো এই আইনটা যে 2013 যে আইনটা, তো 2013 আর আগে
সিচুয়েশনটা কি ছিল যদি একটু ব্যাখ্যা করতেন, মানে এই আইনটা পাশ হবার আগে আমরা যদি কোনো আইন দেখতে চেতাম এই ডিসেবল পার্সনদেরকে নিয়ে, তাহলে কোন লস গুলো আমাদের দেখতে হতো? ওই যে বিভিন্নভাবে খুঁজতে হতো, যেমন ওয়েলফেয়ার অ্যাক্টটা দেখতে হতো 2001-এর, তারপরে দেখতে হতো যে ওদের বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যাপারে কি আছে, যে ওনা যারা ফিজিক্যাল ডিসেবল, যারা ভিজুয়ালি ডিসেবল এবং সব ধরনের ডিসেবল ব্যক্তি, বাট কিছু কি সব আমি বলবো না 100%, অনেক ধরনের ডিসেবিলিটি আছে। তো যেমন বিল্ডিং এ অ্যাক্সেসের ক্ষেত্রে বা লিফটের ক্ষেত্রে সেখানে ওনাদের কি ওই স্লোপটা আছে, বা বিল্ডিং এ কি লিফটে কি ব্রেইল পদ্ধতিতে বাটন আছে, এগুলা উল্লেখ করার ব্যাপারে ওই ছড়ানো ছিটানো কিছু ছিল। আচ্ছা, আর সবচেয়ে বড় যেটা বলেছি যে কনস্টিটিউশন, কিন্তু সিনারিওটা হচ্ছে কি আগে যা ছিল আজকেও কিন্তু অনেকটা তাই, বাট কিছুটা ডেভেলপ করেছে যে আমরা নিজেরা জানি না। শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বললে চলবে না, আমরা যারা মানে সুস্থ সবল বললে মানে আল্লাহর মেহেরবানিতে আমরা যারা সুস্থ সবল, তারা নিজেরাই কিন্তু জানি না যে আমাদের যে স্পেশাল এবল ভাইরা আছেন, স্পেশালি এবল আমরা তাদেরকে বলি, ডিসেবল বলি না, ওনাদের কিন্তু অন্য মানে আমাদেরকে এত কিছু দেওয়ার পরও আমরা কিন্তু অনেক কাজে পিছিয়ে থাকি, কিন্তু ওনারা কিন্তু অনেক প্রতিভাবান হন। ওনারা যতটুকু জানে একটা সাধারণ মানুষ ততটুকু কিন্তু জানে না, আমরা জানার চেষ্টাও করি না যে একটা পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ওনাদের কতটুকু মানে ওনাদেরকে আগে বসতে দেওয়া উচিত না আমাদের বসা উচিত, বা ওনাদের সাদা ছড়িটা যেটা অন্ধ দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করেন, তাদের সাদা ছড়িটা আসলে কি, সেটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও বুঝেন না অনেক ক্ষেত্রে যে সাদা ছড়িটা কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবস্থাটা বা যে আইন হওয়ার পরে বা আগে এটা আমাদের নেগলিজেন্সের জন্য একরকমই রয়ে গেছে। আচ্ছা, তো এখানে কিন্তু এই যে আপনার 2013-এ যে একটা পাস হলো, এই একটাতে আমরা যদি আইনটা দৃষ্টিতে দেখি তাহলে আসলে বেসিক কি কি রাইটস আমাদের এবল ডিসেবল মানুষদেরকে দেয়া হয়ে থাকে, যেটা নিয়ে হয়তো ওনাদের মধ্যে কিছুটা কনফিউশন ছিল। ইভেন কি আমাদের বিভিন্ন অথরিটি তাদেরও অনেক কনফিউশন ছিল, লাইক কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, হসপিটালে, অনেক ক্ষেত্রে যেমন পাবলিক ট্রান্সপোর্টেশন, অনেক ক্ষেত্রে কিছু কনফিউশন ছিল। আমরা কিন্তু মানে শিওর ছিলাম না যে একজন দৃষ্টি প্রতিবন্ধী কিভাবে পরীক্ষা দিবে, একজন শারীরিক প্রতিবন্ধী কিভাবে স্কুলে আসা যাওয়া করবে। কিন্তু সেখানে সরকার যে ব্যবস্থাগুলো নিল সেখানে কিছু কোটা সিস্টেম করে দিল, যেটাতে হলো যে আপনার পাবলিক ট্রান্সপোর্টেশনে 5% সিট কিন্তু ওনাদের জন্য বরাদ্দ থাকে, এবং ওনাদের জন্য কিন্তু আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশনে কোনো চার্জেস লাগে না, স্পেশালি দৃষ্টি প্রতিবন্ধীদের কিন্তু একদমই লাগে না। বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট পার্ক লাইক শিশু পার্ক বলেন, চিড়িয়াখানা বলেন, সেখানে ওনাদের প্রবেশ ফি মানে ফি যেটা থাকে সেটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, আর ওনাদের লঞ্চ, ট্রেন, বাস যাই বলছি আমি, এসব ক্ষেত্রেও কিন্তু ওনারা ফ্রি সার্ভিসটা পান। কিন্তু সমস্যা হয়ে যায় যে ওই অথরিটি হয়তো জানে না। রাইট, যেমন সাদা ছড়িটা দরকার, যেটা আমি বললাম একটু আগে, যেমন এখন তো অনেক আমাদের মানে করেন যে কোনো চেক পয়েন্টে পুলিশ যদি থামায় ওনাদেরকে সাদা ছড়ি নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এটা কি, এই লাঠিটা কি, এটা কি কোনো অস্ত্র, মানে এটা সাদা ছড়ি যে এটাও কিন্তু আমরা অনেকেই জানি না সাদা ছড়ি কি জন্য। সাদা ছড়ি দেখা মানে হচ্ছে সেদিন একজন দৃষ্টি প্রতিবন্ধী, তাকে এগিয়ে দেওয়া আমাদের একজন দায়িত্ব, রাস্তা পারাপারে সহায়তা করা আমাদের দায়িত্ব, তার সাদা ছড়ি দেখা মাত্রই কোনো পাবলিক ট্রান্সপোর্টে তাকে বসতে দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু আমরা নিজেরাও কিন্তু সাদা ছড়ি সম্পর্কে অতটা জ্ঞান রাখি না। কর্মক্ষেত্রেও একটা স্পেশাল কিছু রাইটস দেওয়া হয়েছে তাদেরকে, আমি যদি লর দৃষ্টিতে দেখি তাহলে এখানে কর্মক্ষেত্রে কি ধরনের ফেসিলিটি পাচ্ছে তারা আইন প্রসঙ্গে? সম্প্রতি যে আমাদের এটা হয়েছে, নতুন একটা আমরা অগ্রগতি হয়েছে, সেটা বিসিএস এর ক্ষেত্রে একটা কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে একজন প্রতিবন্ধী, স্পেশালি দৃষ্টি প্রতিবন্ধী বা যে কোনো ধরনের প্রতিবন্ধী, ওনারা বিসিএস ক্যাডার হতে পারবেন এবং হয়েছেনও। রিসেন্টলি আমাদের বিসিএস ক্যাডারের মধ্যে ডিসেবল পার্সনরা অন্তর্ভুক্ত হচ্ছেন। এবং আপনার গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে তারা কিন্তু 10% একটা কোটা সিস্টেম করা হয়েছে, যে ডিসেবল পার্সনদের 10% ওনারা চাকরিটা পাবেন। যার জন্য আমাদের এখন এডুকেশন বলেন, ব্যাংক বলেন, প্রাইমারি স্কুল বলেন, এরা সবাই এটা প্র্যাকটিস করছে, যারা যারা অবগত, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে। আপনি কৃষি ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, চিটাগং মেডিকেল কলেজ বলেন, যে কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান বলেন, সেখানে কিন্তু এখন আপনি অনেক প্রতিবন্ধী
মানুষ দেখতে পাবেন, কারণ তারা এখন চাকরি পাচ্ছেন এই আইনটা হওয়ার ফলে। আচ্ছা, সো ওনাদের সাথে আমার ডেভেলপমেন্ট। হিউজ ডেভেলপমেন্ট, যেটা আমি ওনাদের থেকে কথা বলে জানতে পেরেছি যে এই সরকারের আমলে ওনারা এই সুযোগটা কিছুটা পেয়েছেন, আচ্ছা, যে এই অ্যাক্সেসটা করে দিয়েছে, যে ওনারা যাতে কোটা সিস্টেম যেমন এতিমদের জন্য ছিল, জি। এটা ওনাদের জন্য ছিল না। আচ্ছা, সো এখন ওনাদের জন্য হওয়াতে চাকরির সুযোগটা বেড়ে গেছে। রাইট। এবং এটা আপনি বলছেন যে 2013 এর অ্যাক্ট হ্যাজ প্লেড আ মেজর রোল ইন অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তো এই আপনার কি মনে হয় এই যে আপনি যেটা, আমি আবারও এই প্রসঙ্গে আসছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে 2013 যে অ্যাক্টটা, এটা যে একটা এক্সটেন্সিভ একটা ল, এটার ব্যাপারে আসলে অ্যাওয়ারনেসটা কি আমাদের ডিসেবল মানুষদের মাঝে আছে কিনা? আমাদের এখানেই সবচেয়ে বড় বাধাটা, যেটা হচ্ছে যে একটা কোথায় আছে, কি অবস্থায় আছে, বা একটা সম্পর্কে কোথায় গেলে আমি জানতে পারবো, সেই ব্যবস্থাটা আমাদের ঠিক নেই। হয়তো আপনি ইন্টারনেট সার্চ করলে পাবেন, বা বাংলাদেশ কোডে পাবেন, বিআর অ্যাক্ট তো আমরা পেতেই পারি, যেহেতু আমরা এই পেশার সাথে আছি তাই আমরা জানি। কিন্তু একজন ডিসেবল বা একজন এবল মানুষ, যেটা সবচেয়ে দরকার আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমাদের এবল মানুষের বেশি দরকার জানাটা, বিকজ তখনই আমি একজনকে সাহায্য করতে পারবো। আমাদের জ্ঞানের অভাবের জন্যই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাই, যে এই একটা আছে, এটা কিন্তু অনেকেই জানে না হয়তো, বা যারা ক্রিয়েট করার স্কোপ আছে এবং করা উচিত। এবং এটা আমাদেরই মনে হয় একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যে কিভাবে মানে সিভিল সোসাইটি বা মিডিয়া, এদের মাধ্যমে কিন্তু, কারণ মিডিয়া কিন্তু একটা বড় রোল প্লে করেছে আগেও, এখনো করছে। কারণ ভিজুয়ালি ইম্পেয়ার্ড বলেন বা ফিজিক্যাল প্রতিবন্ধী ডিসেবিলিটি বলেন, যে কোনো ডিসেবিলিটির ক্ষেত্রে মিডিয়ার রোলের ক্ষেত্রে কিন্তু সরকার এতটা অগ্রগতি করতে পেরেছে আজকে। এবং এই একটাও মিডিয়ার থ্রুতেই কিন্তু ছড়াতে পারে, যে সবার মাঝে যে ডিসেবল একটা কি কি সুবিধা প্রদান করছে। ওখানে কিন্তু আবার 2013 অ্যাক্টে বলা হয়েছে প্রত্যেকটা বিল্ডিং এ একজন ডিসেবল অ্যাক্সেস করার ব্যবস্থা থাকতে হবে, কারণ ওনাদের জন্য কিন্তু স্টেয়ার কেস বা একজন হুইল চেয়ারের মানুষকে আপনি সিঁড়ি দিয়ে কিভাবে উঠাবেন। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যদি লিফটে উঠে, সে কেমনে জানবে, যদি সুইচগুলো ব্রেইলে না থাকে, সে কেমনে জানবে সে কোন তলায় যাচ্ছে। সো এইসব কিন্তু ওই অ্যাক্টে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। ব্রেইল পদ্ধতিতে পড়ালেখা করার সুযোগ, ইভেন আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা নিতে হবে। ইভেন কি আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের কয়টা বিল্ডিং এ ডিসেবল ওয়াশরুম আছে, সেটা কিন্তু আমাদের নিকটবর্তী দেশে গেলেও দেখা যায় সর্বক্ষেত্রে ডিসেবল ওয়াশরুম আজকাল তৈরি করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে সেটা এখনো খুব একটা চোখে পড়ে না। সেরকম হাইটেক হোটেল না হলে আসলে আমরা দেখি না ওরকম। অ্যাবসলিউটলি। সো আমাদের হাইটেক হোটেলে কতজনই বা এফোর্ড করতে পারে, এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজন, যাতে সবাই নিজেকে ইকুয়াল মনে করে অ্যাজ পার কনস্টিটিউশন, অ্যাজ পার 2013 অ্যাক্ট, যে ওনাদের ইকুয়াল মানে ওই ফিলিংটা যে আমিও বাংলাদেশের একজন সিটিজেন, আপনি যা ভোগ করছেন আমি তাই ভোগ করছি, আমি কোনো অংশে মানে পিছিয়ে থাকার কথা না। রাইট। তো এখানে সেই প্রসঙ্গে আবার জানতে চাচ্ছি যে এখানে যেমন বিসিএস এ একটা খুব সুন্দর একটা ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের এখানে এই লতে যদি দেখি তাহলে এডুকেশন সাইডে কি কোনো ফ্যাসিলিটি, স্পেশাল ফ্যাসিলিটি থাকার কথা নাকি এই আইন সমূহ? রাইট। আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ওনাদের পড়াশোনার ব্যবস্থাটা সম্পূর্ণ ফ্রি, বাট আমাদের প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বাংলাদেশের সর্বক্ষেত্রে মোটামুটি ফ্রি পড়াশোনা আছে, বাট ওনাদের ক্ষেত্রে আরেকটু সাহায্য সহযোগিতা হচ্ছে। কিন্তু এই যেটা সমস্যা হয়, ইদানিং আমাদের ব্রেইল পদ্ধতিতে বই পার হচ্ছে অনেক বেশি, আগে যেটা ছিল না। এই জায়গাটায় আমরা বেশ অগ্রগতি, মানে আমাদের বেশ এগিয়ে গেছে। আর যারা মনে করেন মানসিক প্রতিবন্ধী বা অনেক ধরনের, যেমন সিপি আছে, সেরেব্রাল পলসি, অনেক ধরনের প্রতিবন্ধীও আছেন, তো ওনাদের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানরা এগিয়ে আসছে, বিভিন্ন ধরনের আপনার শিক্ষার ব্যবস্থা করছে, যে ওনাদেরকে কিভাবে মানে কার্যক্ষমতা ওনাদের তৈরি করা যায়। সো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টর বেশি ইনিশিয়েটিভ নিচ্ছে গভর্নমেন্টের সহযোগিতায়। আচ্ছা, দ্যাটস অ্যান এক্সেলেন্ট ডেভেলপমেন্ট, আই মাস্ট সে। বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 জিবি ইন্টারনেট, আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভেরিফাইড সিমে 3 জিবি ইন্টারনেট ফ্রি। রবি। সৌম্যের মতো দাহিরটাও ঝাঁপিয়ে পড়ে সবার আগে।
ক্রিকেট মাঠের সেই আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 জিবি ইন্টারনেট, আরো আছে 29 টাকা স্ক্র্যাচ কার্ডে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 জিবি ইন্টারনেট আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভ্যারিফাইড সিমে 3 জিবি ইন্টারনেট ফ্রি। রবি। এখন সাজিদ রাও দেখায় মাশরাফির মতো হার না মানা হাঁটুর জোর। ক্রিকেট মাঠের সেই আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 জিবি ইন্টারনেট, আরো আছে 29 টাকা স্ক্র্যাচ কার্ডে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 জিবি ইন্টারনেট আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভ্যারিফাইড সিমে 3 জিবি ইন্টারনেট ফ্রি। রবি। সৌম্যের মতো দাহিরটাও ঝাঁপিয়ে পড়ে সবার আগে। ক্রিকেট মাঠের সেই আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 জিবি ইন্টারনেট, আরো আছে 29 টাকা স্ক্র্যাচ কার্ডে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 জিবি ইন্টারনেট আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভ্যারিফাইড সিমে 3 জিবি ইন্টারনেট ফ্রি। রবি। এখন সাজিদ রাও দেখায় মাশরাফির মতো হার না মানা হাঁটুর জোর। ক্রিকেট মাঠের সেই আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 জিবি ইন্টারনেট, আরো আছে 29 টাকা স্ক্র্যাচ কার্ডে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, মানে আমরা যদি এই 2013 অ্যাক্টটাকে অ্যানালাইজ করি ইন দ্য পার্সপেক্টিভ অফ ফরেন লজ, যদি আমাদের পার্শ্ববর্তী ডেভেলপ যেগুলো দেশ আছে তাদের যে সমস্ত আইনসমূহ আছে ডিসেবলড মানুষদের ক্ষেত্রে, সেগুলোর সাথে যদি আমি আমাদের 2013 আইনটাকে কম্পেয়ার করি, তাহলে আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমাদের আইন এবং তার নীতিমালা 2013 এবং নীতিমালা 2015 আমরা কিন্তু মোটামুটি সবকিছুই কভার করেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা প্রপার এখনো হয়নি, বা ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন আমি বলবো প্রপার হয়নি বলাটা ঠিক হবে না, আরো একটু এফেক্টিভ হওয়া প্রয়োজন। আমাদের মনে করেন যে কোনো উন্নত দেশে যখন আপনি দেখবেন পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বাসটা একটু ঢালু হয়ে যায়, যাতে একজন শারীরিক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী সহজে বাসের ভিতরে উঠতে পারে, ওনাদের প্ল্যাটফর্মের সমান থাকে। তারপর আপনি ফুটপাত বা পথচারী পারাপার যেখানে থাকেন, আজকে যেমন আমি একটা অগ্রগতি দেখে আমার ভালো লাগলো যে মহাখালী একটা ফ্লাইওভারে একটা এক্সেলেটর লাগানো হয়েছে। আমি সবসময় ফ্লাইওভার বলবো না, ওই যে ওয়াকিং ওভারব্রিজটা, রাইট। সো ওটার ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করতাম যে এখানে একজন হুইল চেয়ার পার্সন কেমনে উঠবে। যখন একটা এক্সেলেটর দেখলাম তখন ভাবলাম যে অ্যাটলিস্ট ইট হ্যাজ স্টার্টেড, রাইট, একটা হয়েছে, এরপর আরো হবে। তো উন্নত দেশগুলোর ক্ষেত্রে যেটা হয় যে সেখানে আপনার এই ব্যবস্থাগুলো আছে, যে লিফটের ব্যবস্থা থাকে, ওই ওয়াকিং ব্রিজে আপনার এসকেলেটর থাকে। সো ওনারা এগুলো যেমন অলরেডি ইমপ্লিমেন্টেড, যে আইন কি আছে সেটার থেকেও বেশি তারা মানে হিউম্যান রাইটসটা, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন এবং হিউম্যান রাইটসটা ওনাদের ক্ষেত্রে, যেটা আমাদের আইনটা কিন্তু আসলে ইউনাইটেড নেশনের সেই রাইটস ফর দ্য মানে রাইটস অফ দ্য পার্সন অফ মানে ডিসেবল পার্সন, ওখান থেকেই আসা। কিন্তু আমরা ইউএন এর সাথে একাত্মতা ঘোষণা করেই কিন্তু এতদিন চলছিলাম। 2013 এসে আমরা বাংলাদেশের জন্য একটা অ্যাক্ট করি, কিন্তু হয়ে গেল কি যে আমাদের বিভিন্ন যে অথরিটিরা আছেন তারা ওই ক্ষেত্রটাই আমাদেরকে সবাইকে ইকুয়াল চোখে দেখতে গিয়ে ভাবে যে বাংলাদেশের সবাই একই রকমই হয়তো আছেন, বাট এখন শুরু হয়েছে অগ্রগতিটা।
সো আমি আশা করি যে ভবিষ্যতে আরো বেশি ওনারা সুযোগ সুবিধা পাবেন। আমি জানতে চাচ্ছিলাম যে ডিসেবিলিটি অ্যাক্ট 2013 এর সাথে যে রুলস গুলো ফ্রেম করা হয়েছে 2015 এ, সেগুলোর আসলে ডিফারেন্সটা কোথায়? আসলে কোনো ডিফারেন্স নাই। যে অ্যাক্ট যখন হয়, সেই অ্যাক্টের সম্পূর্ণ কথাগুলো বলার সুযোগ থাকে না। অ্যাক্টগুলো বলে দেয় যে কি কি তাদের অধিকার আছে, এবং সেগুলো যদি কোনো ধরনের ইফ দেয়ার ইজ এনি ব্রিচ, সেক্ষেত্রে কোন আইনের আন্ডারে তাদের বিচার মানে বা আইনের আশ্রয় নিতে পারবেন। এই আইনে কিন্তু বলা আছে যে যদি আপনি প্রতিবন্ধী ব্যক্তির সাথে কোনো অন্যায় করেন বা তাকে ইফ হি অর শি ইজ আ সাবজেক্ট টু ডিসক্রিমিনেশন, সেক্ষেত্রে কিন্তু ফৌজদারি আইনের মাধ্যমে উনি বিচার পেতে পারেন। আচ্ছা, এটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, এটা বিশ্ববিদ্যালয়ে হোক, এটা যে কোনো জায়গায় হোক। কিন্তু যেটা হচ্ছে যে বিধিমালা এটাকে আরো এলাবোরেট করেছে যে কিভাবে, কোথায়, কারা কারা বোর্ড মেম্বার থাকবে, সবকিছু এলাবোরেট করেছে। ইভেন কি ওনারা কিন্তু জাতীয় পরিচয় পত্র করতে কি ভাবে সম্ভব, কোথায় যেতে পারবে, সবকিছু বলা হয়েছে। আইন এবং বিধিমালা সেটাকে আরো এক্সপ্লেন করেছে। সো এই দুই একটা আরেকটার সম্পূরক। যে কোনো আইনেরই একটা বিধিমালা লাগে, কারণ ওটাকে এক্সপ্লেন করার জন্য। রাইট। তো এই লটার আন্ডার স্পেসিফিক্যালি যদি আমি 2013 এর অ্যাক্টটা দেখি, ডিসেবিলিটি অ্যাক্ট, সেখানে আসলে মূলত এই যে এরকম ধরনের আর কি কি এম্পাওয়ারমেন্ট দেয়া আছে ফর ডিসেবলড পিপল? যেমন আপনি যেটা আমি বললাম যে আগে যেটা ছিল না, কোটা সিস্টেম, চাকরির ক্ষেত্রে রাইট, এম্পাওয়ারমেন্ট রাইটস বলতে ওনাদের চাকরির ক্ষেত্রে কোটা সিস্টেমটা করা হয়েছে। আগে ওনাদের মধ্যে একটা বিশাল একটা হতাশা কাজ করতো যে আমরা কেন বিসিএস পরীক্ষায় বসতে পারবো না। ওনাদের মধ্যে অনেক মানে যোগ্য মানে ছাত্রছাত্রী আছেন। আমি একটা এক্সাম্পল বলছি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী, উনি এই গত বছর ইউনিভার্সিটি অফ ব্রিস্টল থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রিটা কমপ্লিট করে দেশে এসেছেন, এবং উনি মনে হয় বাংলাদেশের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী একজন আইনজীবী যিনি বাইরে গিয়ে সম্পূর্ণ একা থেকে একটা ডর্মে থেকে উনি বার ভোকেশনাল কোর্স কমপ্লিট করে এবং ইন থেকে ব্যারিস্টার ডিগ্রিটা অ্যাট ওয়ান গো কমপ্লিট করে দেশে ফিরেছেন। সো আপনি ওনাদের, আমরা যেভাবে পড়াশোনা করেছি তার থেকে ওনাদেরকে আরো বেশি এফোর্ট দিতে হয়েছে। অবশ্যই ওনাদেরকে অনেক বেশি এফোর্ট দিতে হয় এবং ওনাদের অনেক ডিটারমিনেশন থাকে, এবং আমি দেখেছি ওনারা অনেক ডিটারমাইন্ড। সো ওনারা ওটা অ্যাচিভ করতে পারে। সো এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এই জন্য ওনাদের এটা যেটা সরকার করেছেন যে কোটা সিস্টেম করেছে যে 10% গভর্নমেন্ট ক্ষেত্রে, এটা কিন্তু ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি বলেন, সব ক্ষেত্রেই ওনাদের এই 10% কোটাটা ইমপ্লিমেন্ট হয়েছে। যার জন্য এখন অনেক ক্ষেত্রে, যেমন আমি যেটা বলেছি, আপনি রূপালী ব্যাংকে যান, কৃষি ব্যাংকে যান, বিআরডিসিতে যান, সেখানে কিন্তু আপনি অনেক প্রতিবন্ধী মানুষকে দেখতে পাবেন চাকরিরত, এবং তারা আরো আশাবাদী যে ভবিষ্যতে ওনারা আরো চাকরি পাবেন, যেহেতু স্কোপটা অনেক বড় হয়েছে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। তো এখানে সরকার বা লোকাল অথরিটির কি কোনো স্পেশাল ফেসিলিটি আছে যেটা অ্যাভেল করতে পারে আমাদের ডিসেবলড? হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা মানে অথরিটির কাছে গেলে বা যে কোনো সংস্থার কাছে গেলে ওনারা যদি অবগত থাকেন, আর অবগত যদি না থাকেন, আপনি যদি অবগত করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সুযোগ সুবিধা সেটা আপনি আদায় করতে পারেন, বা সেটা আপনি প্রাপ্য। এখানে আদায়ের ব্যাপারটা ঠিক হবে না, এটা আপনি প্রাপ্য, এটা আপনি পেতে অবশ্যই আপনাকে দিতে হবে। সো ওই প্রতিষ্ঠানগুলোকে সরকার, ল তো আসলে সব সরকারি প্রতিষ্ঠানের কাছে চলে যায় যে কিভাবে চলতে হবে। তো এটা যদি কষ্ট করে একটু সবাই দেখে নেন, তাহলে ওনাদেরকে সাহায্য করতে আমাদের আরো সুবিধা হবে। মানে বোথ পার্টিজ, লাইক গভর্নমেন্ট অথরিটি বলেন আর আমার ডিসেবল ভাই বোনরা বলেন, সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকেই মানে সাহায্য করতে পারবো যদি এই সরকারের এই আইনগুলো আমরা ঠিক মতো একটু জানি, পড়ি, বুঝি এবং ইমপ্লিমেন্টে সাহায্য করি। এখানে কি কোনো গভর্নমেন্ট গ্রান্টের কোনো ব্যাপার আছে নাকি আইনে? গ্রান্ট বলতে ওনারা গভর্নমেন্ট থেকে অনুদান পান। আচ্ছা, অনুদান পেতে বলতে গিয়ে আমার বলতে হয় যে এডুকেশন সেক্টরের জন্য ওনারা কিছু অনুদান পান, সেখানে ওই যে ফিসটা হয়তো ওয়েভ করা হয়। ইভেন আপনি যদি একটা মানে প্রপারলি আপনার কেসটা প্রেজেন্ট করা যায়, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু ওনাদের ফিস ওয়েভ করে। এটা আমাদের আপনার নর্দার্ন ইউনিভার্সিটি, যে বাংলাদেশ নর্দার্ন ইউনিভার্সিটি যেটা আছে, সেখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাই আছেন যিনি সেকেন্ড ইয়ারে এলএলবি পড়ছেন।
ওনার ক্ষেত্রে আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন করেছিলাম আচ্ছা। এবং চেয়ারম্যান মহোদয় উনি ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ হিম যে উনি বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তার সম্পূর্ণ শিক্ষা বছরের ফিটা মাফ করে দিয়েছেন। আচ্ছা। সো যেমন গভর্নমেন্ট ক্ষেত্রে মানে আপনার কিছু অনুদান আছে, রিক্রিয়েশনের ক্ষেত্রে গভর্নমেন্ট ওনাদেরকে প্রত্যেকটা জায়গায় ফ্রি এন্ট্রান্স, তারপর আপনার পাবলিক সেক্টর মানে পাবলিক ট্রান্সপোর্টেশনের সব ফ্রি। এটা হচ্ছে গভর্নমেন্টের বিশাল একটা রোল যে ওনাদের কোনো ওনাদের পেমেন্ট দিতে হচ্ছে না। এটা খুব সুন্দর একটা ডেভেলপমেন্ট এবং আমরা আশা করব এটা নিয়ে আরো অনেক এগিয়ে যাবে আমাদের দেশ। তো খুব সুন্দর কথা জানতে পারলাম, আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এটিএন বাংলাকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আইনটি নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।